আমরা আমাদের পূর্ববর্তী ক্লাস সমূহগুলোর মধ্যে বাংলা, ইংরেজি, আরবি, উর্দু এই টাইপ গুলো শিখেছি। আজকের ক্লাস থেকে আমরা লাগাতার প্রোগ্রাম গুলো শিখবো। অর্থাৎ এই যে টাইপ গুলো করেছি আমরা, এই টাইপ গুলোর যখন আমরা করব, সে কাজগুলোকে সাজানো গোছানোর পরিপাটি করার যে সকল কমান্ড গুলো আছে, ওই সকল কমান্ড গুলোর সম্পর্কে আমরা আলোচনা করব। শুরুতে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন আছে। এই মাইক্রোসফট ওয়ার্ড যেটা ইন্টারফেসটি আমরা দেখতে পাচ্ছি, এটির মধ্যে আমাদের সকল কমান্ড গুলো সেট করা আছে। কমান্ড মানে হলো, যেমন আমি একজন বিউটিশিয়ান। একজন বিউটিশিয়ানের কাজ হলো একজন মানুষকে, একজন গ্রাহককে তার চেহারার, তার কাটিং এমন ভাবে সৌন্দর্য করা, এমন ভাবে উপস্থাপন করা, যাতে অন্য একজন মানুষ থেকে তার গ্রাহককে একটু তফাৎ বা ডিফারেন্ট বুঝে যায়। এই যে তার গ্রাহককে তিনি যে সাজগোজটা দিবেন, সেই সাজগোজের যে সকল মেকআপের ইয়েগুলো আছে, বক্স গুলো আছে, ওই সকল বক্স গুলোকে যদি আপনি মাইক্রোসফট ওয়ার্ডের ভাষায় বলতে চান, তাহলে ওই বক্সগুলোর নাম হলো ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাডিন্স। এগুলো হলো এক একটি মেকআপ বক্সের নাম। এখন প্রশ্ন হলো, মেকআপ বক্স এগুলো দিয়ে আমরা কি কাজ করতে পারবো? এক একটি মেকআপ বক্স এক এক ক্যাটাগরির বা লাইট বা ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলোর কাজে ব্যবহার হয়। কোনোটা আলোকিত করবে, কোনোটা অন্ধকার করবে, কোনোটা ডিপ করবে, কোনোটা লাইট করবে। এগুলো এক একটি মেকআপের কাজ। আর ওই মেকআপ বক্স গুলোর মধ্যে নানান ধরনের মেকআপ পাওয়া যায়। আমাদের যেই ফাইল মেনু আছে, হোম মেনু আছে, এগুলোর নাম মানে হলো এক একটি মেকআপ বক্স, এবং এগুলোর অধীনে যে সকল কমান্ড গুলো আছে, ওই সকল কমান্ড গুলোকে আমরা আমাদের ভাষায় বা মাইক্রোসফট ওয়ার্ডের ভাষায় আমরা বলি কমান্ড, অপশন। এই কমান্ড বা অপশন যেটার মাধ্যমে আমরা আমাদের লেখার, পেজের ইত্যাদির সৌন্দর্য বৃদ্ধি করতে পারবো। সাধারণ যদি কোনো একটা আমি লিখি, সেই লেখাটাকে বড় করার দরকার হতে পারে, সেই লেখাটাকে মাঝখানে আনার দরকার হতে পারে, সেই লেখার নিচে একটা দাগ দেওয়ার প্রয়োজন হতে পারে, সেই লেখাটাকে কালার করার দরকার হতে পারে, সেই লেখাটাকে ভিন্ন একটা স্টাইল দেওয়ার প্রয়োজন হতে পারে, সেই লেখাটাকে অন্য একটা লেখার থেকে একটু ডিফারেন্ট বোঝার জন্য বোল্ড করার প্রয়োজন হতে পারে।
এইভাবে নানান ধরনের কাজগুলো আমাকে করার প্রয়োজন হতে পারে। আর সেই প্রয়োজনগুলো বিভিন্ন কমান্ডের মাধ্যমে সম্পন্ন করতে পারবো। আর সেই কমান্ডগুলো বিভিন্ন মেনুর মধ্যে আমার ভাগ করা আছে। যেভাবে একজন বিউটিশিয়ানের কাছে একাধিক মেকআপ বক্স থাকে, এক একটি মেকআপ বক্সের এক একটি কাজ, ঠিক আমার এক একটি ফাইল মেনু, হোম মেনু, ইনসার্ট মেনুর কাজ হলো এক এক ক্যাটাগরির কমান্ডেড মেকআপ বক্স। আমি যদি হোম ক্লিক করি তাহলে হোম ক্যাটাগরির যে সকল কাজগুলো আছে এগুলো আমি রিবন বারে দেখতে পারবো। যখন যেই মেনুতে, যখন যেই মেকআপ বক্সে ক্লিক করা হবে, তখন সেই মেকআপ বক্সের মধ্যে কি কি মেকআপ অপশন গুলো আছে, কি কি মেকআপ কমান্ড গুলো আছে, ওই সকল কমান্ড গুলো আমরা রিবন বারে দেখতে পারবো। মেনু বারের নিচে যেভাবে আমার সামনে ভেসে আসে, এটির এই জায়গাটার নাম হলো রিবন বার। মেনু বারের উপরে যে লাইনটি দেখতে পাচ্ছেন এই লাইনটির নাম হলো টাইটেল বার। টাইটেল বারের মধ্যে কিছু কমান্ড আছে, মেনুর মধ্যে কিছু কমান্ড আছে, যেটি রিবন বারে দেখা যায়। আবার রিবন বারের নিচে দেখতে পাচ্ছেন একটা রোলার দেখা যাচ্ছে, যে রোলারের মাধ্যমে আমাদের পেজের সাইজ, আমাদের পেজের মার্জিন, আমাদের পেজের লেখার স্থান ইত্যাদি গুলো আমরা রোলারের মাধ্যমে দেখতে পাই। যদি আপনি টাইটেল বারের কথা বলেন, তাহলে টাইটেল বারের মধ্যে ডান পাশে একটা ক্রস বাটন দেখতে পাচ্ছেন, যেটির নাম হলো ক্লোজ। আর এই ক্লোজের মাধ্যমে আপনি আপনার ওপেনকৃত ফাইলগুলোকে বন্ধ করতে পারবেন। আপনি যদি ক্লোজ ক্লিক করেন, তখন আপনার কাছে একটা মেসেজ আসতেও পারে, নাও আসতে পারে। আসবে কেন, নাও আসবে কেন, কেন আসবে না, আসবে কেন সেটা আগে বুঝেন। যদি আপনি কোন একটা ফাইল ওপেন করেন, ওপেন করার পরে আপনি যদি ওই ফাইলের মধ্যে কোনো রূপ লেখা, কাট করা, কপি করা, ডিলিট করা কিছুই না করেন, জাস্ট ওপেন করলেন, এরপর যখন ক্লোজ ক্লিক করবেন তখন কোনো ধরনের মেসেজ আসবে না। মেসেজ মানে হলো আপনাকে কোনো ধরনের ওয়ার্নিং বা কোনো ধরনের নোটিশ আপনার স্ক্রিনে আসবে না। স্ক্রিনে যে নোটিশটি আসে হঠাৎ করে, সেই নোটিশ বোর্ডটাকে, নোটিশ বক্সটাকে বলা হয় টপ আপ বক্স। এই টপ আপ বক্সটি হঠাৎ করে বিভিন্ন কাজের সময় আসতে পারে। এই টপ আপ বক্সটি যখন আসবে, সেখানে মধ্যে কোনো একটা লেখা থাকবে। যেমন আমি এই ফাইলটি ওপেন করার পরে লিখেছিলাম আকরাম। ফলে আমি যখন এই মুহূর্তে ক্লোজ করতে যাচ্ছি, কম্পিউটার আমাকে বলছে, ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জ ইউ মেড টু প্রথম ক্লাস। অর্থাৎ আমি প্রথম ক্লাস নামে একটি ফাইল ওপেন করেছিলাম এবং সেটি আমি কি সেভ করতে চাচ্ছি কি না। অর্থাৎ আকরাম ফাইলটি ওপেন করে আকরাম শব্দটি লিখেছি, কিন্তু কম্পিউটারকে আমি বলি নাই এটি সংরক্ষণ করো। কিন্তু কম্পিউটারের কাছে এই ফাইলটি গুরুত্বপূর্ণ হওয়ার কারণে কম্পিউটার আমার থেকে জানতে চাচ্ছে ফাইলটি কি আমি সংরক্ষণ করতে চাচ্ছি নাকি চাচ্ছি না। যদি আমি কম্পিউটারে সংরক্ষণ করতে চাই, তাহলে আমাকে সেভ ক্লিক করতে হবে। যদি আমি সেভ করতে না চাই, তাহলে আমাকে ডোন্ট সেভ করতে হবে। আর যদি বলি যে আমি কিছুই করব না, ফাইলটি বন্ধ করব না, আমার এই ক্রস বাটনে ভুল ক্রমে ক্লিক পড়ে গেছে, তাহলে আমাকে ক্লিক করতে হবে ক্যান্সেল। আমি যদি ক্যান্সেল ক্লিক করি, তখন আমার টপ আপ বক্সটি ক্যান্সেল হবে, ফাইলটির ক্যান্সেল হবে না। আর যদি আমি ডোন্ট সেভ ক্লিক করি, তখন আমার ফাইলটি বন্ধ হয়ে যাবে সেভ করা ছাড়া। আমি আবারও ফাইলটি ওপেন করলাম,
ওপেন করার পরে দেখেন যে আকরাম শব্দটি নেই। কেন নেই? আমি এটি সেভ করি নাই, কম্পিউটারকে বলি নাই এটি সেভ করো। যদি সেভ ক্লিক করতাম তাহলে এই শব্দটি এখানে আসতো। যেমন আমরা ওপেন করলাম ফাইলটি, দেন সরাসরি ক্লোজ ক্লিক করলাম, কোনো কিছু না লিখে কোনো কিছু না এডিট করে জাস্ট ওপেন করেছিলাম আর ক্লোজ ক্লিক করছি, তখন কিন্তু আমার ফাইলটি বন্ধ হয়ে যাচ্ছে, কোনো ধরনের নোটিশ বা কোনো ধরনের টপ আপ বক্স আসে নাই। এর কারণ হলো এই ফাইলটির মধ্যে ওপেন করা হয়েছে ঠিকই, কিন্তু কোনো রূপ এডিট করা হয় নাই। আবার যদি আমি এখানে লিখি আবার যদি আমি এখানে লিখি আকরাম, দেন ক্লোজ বাটন ক্লিক করি, এবার যদি আমি সেভ বাটন ক্লিক করি, তাহলে আমার এই লেখাটি প্রথম ক্লাস নামে যে ফাইলটি আছে এই ফাইলের মধ্যে সেভ হয়ে যাবে। আমি সেভ ক্লিক করলাম, সেভ হয়ে ফাইলটি ক্লোজ হয়ে গেল। আমি যখন প্রথম ক্লাসে ওপেন করলাম, তখন আকরাম লেখাটি আমি এই ফাইলের মধ্যে পাচ্ছি। কারণ আমি যখন ফাইলটি ক্লোজ করেছি তখন আমি সেভ ক্লিক করার কারণে আমার এই ফাইলটি কম্পিউটারের মধ্যে বা আমার এই ফাইলের মধ্যে আমার এই শব্দটি সংরক্ষণ হয়েছে। তো এটা হলো আমার ক্লোজ এর কাজ। যে কোনো ফাইল আমি এইভাবে ক্লোজ করতে পারবো। ক্লোজ এর বাম পাশে দেখতে পাচ্ছেন যে রিস্টোর ডাউন। আপনি যখন রিস্টোর ডাউন ক্লিক করবেন তখন আপনার এই ফাইলটি ছোট হয়ে আপনি চাইলে এইভাবে কাস্টমাইজ করে একাধিক ফাইল আপনার স্ক্রিনের মধ্যে এনে রাখতে পারবেন। এখানে একটা ফাইল, এখানে একটা ফাইল, নিচে একটা ফাইল, বাম পাশে একটা ফাইল, একাধিক ফাইল। কিন্তু যখন ম্যাক্সিমাইজ ক্লিক করবেন তখন চাইলে কিন্তু আপনি এটাকে কি করতে পারবেন, এক জায়গায় রাখতে পারবেন না। কেননা ম্যাক্সিমাইজ মানে হলো একদম ফুল স্ক্রিন হবে, ফুল স্ক্রিন। কারেন্টের সমস্যা করতেছে বারবার, এর জন্য চলে গেছে। শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি। জি, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, তাহলে আসেন, আমরা যদি আমাদের এই ফাইলটাকে ফুল স্ক্রিন করে রাখতে চাই তাহলে আমরা ম্যাক্সিমাইজ ক্লিক করব। ম্যাক্সিমাইজ ক্লিক করলে আমার এই ছোট ফাইলটা ফুল স্ক্রিন ভাবে হয়ে যাবে। ম্যাক্সিমাইজ একই কমান্ড, একটাই কমান্ডের মধ্যে দুটা কাজ। আপনি যখন একবার ক্লিক করবেন তখন এটি দেখা যাবে হলো আপনার রিস্টোর।
আবার যখন মাউসটাকে নিয়ে যাবেন তখন আসবে হলো ম্যাক্সিমাইজ। ম্যাক্সিমাইজের বাম পাশে দেখতে পাচ্ছেন একটা মাইনাস, যেটার নাম হলো মিনিমাইজ। আপনি যখন মিনিমাইজ ক্লিক করবেন, স্ক্রিন থেকে এই ফাইলটি শর্টকাট ভাবে আপনার স্টার্ট বারে চলে আসবে। আপনি কাজ করছেন, এর মধ্যে যখন দেখা যাচ্ছে আপনাকে অন্য একটা কাজ করতে হবে, আবার এই ফাইলটা বন্ধ করতে পারবেন না, বা বন্ধ করলে আপনাকে আবার ওপেন করতে হবে, কিছু সময়ের পর আপনি এই ফাইলে কাজ করবেন। অর্থাৎ চলমান একটা কাজের মধ্যে যদি অন্য জরুরি কোনো কাজ আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি এই ফাইলটাকে মিনিমাইজ করে রাখতে চান, তাহলে আপনি মিনিমাইজ কমান্ডে ক্লিক করবেন। মিনিমাইজ কমান্ডে ক্লিক করলে এটি স্টার্ট বারে চলে আসবে। আবার স্টার্ট বার থেকে ক্লিক করলে এটি আমার স্ক্রিনের মধ্যে প্রদর্শিত হবে বা প্রদর্শন হবে। এইটা হলো আমার টাইটেল বারের ডান পাশের তিনটা কমান্ডের কাজ। আসেন মিডল পর্যায়ে একটা নাম দেখা যাচ্ছে, প্রথম ক্লাস হাইফেন মাইক্রোসফট ওয়ার্ড। এরপর ব্র্যাকেটের মধ্যে যেটা আসতেছে সেটা লাইসেন্সগত সমস্যা। তো এই যে প্রথম ক্লাস মাইক্রোসফট ওয়ার্ড দেখতে পাচ্ছেন, প্রথম ক্লাস মানে হলো আমার এই ফাইলটির নাম। আমার এই ফাইলটি যখন তৈরি করা হয়েছে, তখন এই ফাইলটি প্রথম ক্লাস নামেই তৈরি করা হয়েছিল, যার কারণে এই ফাইলটি রেজিস্টার্ড ভুক্ত হয়ে গেছে। আর রেজিস্টার্ড ভুক্ত হওয়ার কারণে এই ফাইলটি ওপেন করে আমি যা কিছু লিখব সবকিছু এই প্রথম ক্লাস নামেই সেভ হবে। এখন প্রশ্ন হলো, আমি কিভাবে এটি তৈরি করব? আমি কিভাবে রেজিস্টার্ড ফাইলটি তৈরি করব? হ্যাঁ, রেজিস্টার্ড ফাইল আমরা যে কেউ তৈরি করতে পারবো। দেন কিভাবে তৈরি করবো সেটা সামনের ক্লাসগুলোতে আসতেছে। সেকেন্ড নাম দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ড। এই মাইক্রোসফট ওয়ার্ড মানে হলো আপনি বর্তমানে যে প্রোগ্রামটিতে কাজ করছেন, সেই প্রোগ্রামটির নাম হলো মাইক্রোসফট ওয়ার্ড। এই জন্য এইটুকু নামের কারণে এটা, এই লাইনটার নাম হলো টাইটেল বার। টাইটেল বারে বাম পাশে দেখতে পাচ্ছেন আরো কিছু কমান্ড আছে, যেটার নাম হলো অ্যাক্সেস বার। এটার নাম কি? অ্যাক্সেস টুলবার। এই অ্যাক্সেস টুলবারটা কখনো এখানেও থাকতে পারে, আবার কখনো এখানেও থাকতে পারে। তো যেখানে থাকুক না কেন, এই অ্যাক্সেস টুলবারের মধ্যে কিছু শর্টকাট কাজ থাকে। যেমন আপনি একটা ফাইল ওপেন করতে চান, এটি ওপেন রিসেন্ট ফাইলের মাধ্যমে করতে পারবেন। বাম পাশে দেখতে পাচ্ছেন যে আপনি ড্র টেবিল, আপনি কিছু আঁকা কি করবেন, ড্র টেবিলটা পাচ্ছেন। আবার ওপেনের মধ্যে দেখতে পাচ্ছেন যে ওপেন কন্ট্রোল ওপেন, এখানে যে ওপেনটি আছে ওপেন রিসেন্ট ফাইল, মানে রিসেন্টলি যে সকল ফাইলগুলো ওপেন করেছে। এখানে যে ওপেনটি আছে সেটা হলো আপনি ভিতর থেকে আপনার যে সকল ফাইলগুলো রেজিস্টার্ড ভুক্ত সেভ করা, ওই ফাইলগুলো ওপেন করার জন্য। নিউতে ক্লিক করলে নতুন আপনি আরেকটা ফাইল আনতে পারবেন। প্রিন্ট প্রিভিউতে ক্লিক করলে আপনার এই লেখাগুলো প্রিন্ট করার পরে কেমন হয় সেটা দেখতে পারবেন। আন্ডো রিডো সেভ, এগুলোর বিস্তারিত সামনের ক্লাসগুলোতে আসবে। এতটুকু মনে রাখেন, এতটুকু জায়গার নাম হলো অ্যাক্সেস টুলবার। সেই অ্যাক্সেস টুলবারটা আমার কখনো টাইটেল বারের মধ্যে থাকে, আবার যদি কখনো এখানেও দেখতে পান তাও কোনো সমস্যা নেই। কিভাবে এটাকে মুভ করে দেখেন, এই মোর অপশন যদি আপনি ক্লিক করেন, এখানের মধ্যে দেখা যাবে যে শো বিটুইন দ্য রিবন, এটি রিবনের নিচে দেখা যাবে। আবার যদি আমি এটার থেকে, এখান থেকে যদি শো অ্যাবোভ দ্য রিবন, আমি যদি এটাকে টাইটেল বারে নিয়ে যেতে চাই, সেটাও আমি এভাবে মুভ করতে পারি। টাইটেল বারের নিচে যেই শব্দগুলো দেখতে পাচ্ছেন এগুলোর নাম আপনাদেরকে বলেছি, এগুলো এক একটি মেকআপ বক্সের নাম। এই যেমন ফাইল, হোম, ইনসার্ট, যে নামগুলো আছে এই নামগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কমান্ড গুলো সেভ করা। যখন যেই মেনুতে ক্লিক করব তখন ওই মেনুর কমান্ড গুলো আমাদের রিবন বারে আমরা দেখতে পারবো। টাইটেল মেনু বারের নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছি এই জায়গাটার নাম হলো রিবন বার। আসেন রুলার। রুলার উপরে যেটা দেখতে পাবেন সেটার নাম হলো ভার্টিক্যাল রোলার। ভার্টিক্যাল রোলারের কাজ হলো আমার পেজের ডান বাম সাইড দেখা যাবে, দেন কতটুকু পরিমাণের আমার জায়গা ফাঁকা রাখা হয়েছে, অর্থাৎ কতটুকুর ভিতরে আমি লেখাগুলো লিখতে পারবো সেটা আমি এই রোলারের জায়গা থেকে। যদি বলি আমার পেজের উপরে নিচ দেখতে চাই, তাহলে আমাকে চলে যেতে হবে হলো ভার্টিক্যাল, এটা হলো হরিজন্টাল, আর বাম পাশেরটা হলো ভার্টিক্যাল।
উপর নিচ। এই ভার্টিক্যালটাও আপনি বাম পাশ থেকে দেখতে পারবেন। অর্থাৎ রোলার হয় দুই ধরনের, একটা হলো হরিজন্টাল আর একটা হলো ভার্টিক্যাল। এই হরিজন্টাল বা ভার্টিক্যাল রোলার আপনি কোত্থেকে আনবেন? এটি পেয়ে যাবেন আপনি ভিউ মেনু। ভিউ মেনুতে ক্লিক করার পর দেখতে পারবেন যে রোলার। আপনি যদি রোলার ক্লিক করেন তখন কিন্তু রোলারটা চলে গেছে। আবার যদি টিকমার বসিয়ে দেন তখন আপনি রোলারটা পেয়ে যাবেন। রোলারের ডান পাশে আছে হলো আমার স্ক্রল বার। স্ক্রল বারও আমার দুই ধরনের হয়, ঠিক ভার্টিক্যাল উপর নিচ এবং হরিজন্টাল ডান বাম। আমার পেজে ডান বাম দেখার দরকার হতে পারে, তখন আমি এইভাবে ডান বাম দেখতে পারবো। ডান বাম কখন দরকার হবে? যখন আমার পেজটা অনেক বড় থাকবে। আমার পেজ যখন অনেক বড় থাকবে, আমার স্ক্রিন তো ছোট, তখন এটিকে এই ভার্টিক্যাল হরিজন্টাল স্ক্রল বার মাধ্যমে ডান দিকে বাম দিকে আমরা দেখতে পারবো। এই যে অ্যারো বাটন গুলোর মাধ্যমেও দেখতে পারবো, অথবা এই পয়েন্টটাকে ক্লিক করেও আমরা দেখতে। এভাবে স্ক্রল যদি উপর দিকে করতে চাই উপরের দিকে, নিচের দিকে করতে চাই নিচের দিকে, আমরা আমাদের স্ক্রল করে করে আমাদের পেজের উপর নিচের দিকে দেখতে পাবো। এরপর আসলে হলো আমার যে পেজটি আমি দেখতে পাচ্ছি, এই পেজটার নাম হলো ডকুমেন্ট। অর্থাৎ আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড শিখছি তখন এই পেজটার কি নাম সেটাও আমাদের জেনে রাখতে হবে। কেননা একই পদার্থ দেশ বুঝে বা জেলা বুঝে এক একটি নাম হয়ে থাকে। কোথাও আপনি দেখতে পারবেন যে পানির নাম পানি। আবার যদি আপনি বিদেশ কান্ট্রিগুলোতে যান, বিশেষ করে ইংরেজি কান্ট্রিগুলোতে, তখন আপনি পানির নাম কিন্তু আর পানি বললে হবে না, তখন আপনাকে বলতে হবে ওয়াটার। আবার যদি আপনি এই শব্দটাকে যদি নোয়াখালীতে নিয়ে যান, এই পদার্থটাকে, তখন কিন্তু আপনাকে বলতে হবে হানি। কিন্তু পদার্থ একটাই, পানি, জল। ঠিক আমারও যেই প্রোগ্রামে আমি কাজ করব, সেই প্রোগ্রামে আমি আমার পেজের স্বতন্ত্র একটি নাম পাবো। যেমন মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে এই পেজটিকে বলা হয় ডকুমেন্ট। আবার মাইক্রোসফট এক্সেল যখন শিখবেন তখন সেম এই পেজটার নাম পাবেন হলো শিট। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যখন যাবেন তখন এটির নাম পাবেন স্লাইড। আপনি যখন অ্যাডোবি ইলাস্ট্রেটর যাবেন তখন এটির নাম পাবে আপনার আর্টবোর্ড। এভাবে আপনার এই পেজগুলোর নাম পরিবর্তন হয়। কিন্তু আপনি যদি খুঁজে দেখেন সেটা হলো সবকিছু মিলে একটাই, যে আমার ওয়ার্কিং যে প্লেসটি আছে, কাজের যে জায়গাটা আছে, সেই জায়গাটাই হলো আমার মূল। এই জায়গাটা আমাকে বিভিন্ন নামে, বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন নাম হিসাবে আমার সামনে উপস্থাপন করছে। মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে এই পেজটির নাম হলো ডকুমেন্ট। আবার যেই কলম দিয়ে আপনি লেখালেখি করবেন সেই কলমটির নাম হলো কার্সর। কি নাম বলেন? কার্সর। সবাই বলেন। কার্সর। 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 কার্সর হলো আপনি যেটার মাধ্যমে লেখালেখি করেন। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে কার্সর কাকে বলে, আপনার অ্যান্সারটা যদি এমন হয় যে যে লাফালাফি করে তার নাম কার্সর, উত্তরটা সঠিক, কিন্তু উপস্থাপনটা ভুল। কি বলেন? উত্তরটা জি, সঠিক কিন্তু উপস্থাপনটা সঠিক। উপস্থাপন ভুল। ভুল। কারণ এই যে লাফালাফি করতেছে, আপনি তো ঠিকই বলেছেন, ডকুমেন্টের মধ্যে যেটি লাফালাফি করে সেটার নাম কি? কার্সর। কার্সর, যখন করা হবে উত্তরটা দিলেন এভাবে, কিন্তু সঠিক উত্তরটা কি বলেন? যার মাধ্যমে লেখা হয় যার মাধ্যমে লেখা সেটাই কার্সর। হয় সেটি কার্সর। কার্সর। মাধ্যমে লেখালেখি করা হয় সেটি কি? কার্সর। কার্সর। লাফালাফি করে সেটির নাম কার্সর নয়, বরং সেটির নাম লাফালাফি। এটার নাম কি? লাফালাফি। তো সঠিক নামটা আমাকে কি করতে হবে? বলতে হবে। কার সর জানতে হবে। লিখে দিয়েছে এর জন্য যাতে বানানটা আপনারা সহজে বুঝে নিতে পারেন। ডকুমেন্ট দেখলেন, পেজ দেখলেন, পেজের কলমটির নাম কি স্বতন্ত্র সেটিও দেখলেন।
এখন যদি আপনি আবার এই যে মাউসের যে ম্যানেজারটা আছে, সে মাউসের ম্যানেজারকে আপনি কার্সর বলেন, তখন কিন্তু ভুল হবে। তখন কি হবে? ভুল হবে। কেননা ভুল হবে। কার্সর একটা আর মাউস পয়েন্টার আরেকটা। মাউসের ম্যানেজার একজন আর লেখালেখি ম্যানেজার আরেকজন। দুইজনের দুটি নাম, দুটির দুটি ভিন্ন নাম। একটির নাম হলো মাউস পয়েন্টার, আরেকটির নাম হলো কার্সর। মাউস পয়েন্টারের কাজ হলো ডান বাম উপর নিচ ইয়েস নো ডিলেট ওকে কমান্ড ক্লিক করা। আর কার্সরের কাজ হলো লেখালেখি করা। কার্সরের কাজ কি? লেখালেখি। লেখালেখি করে। এবার আসেন, আমার ডকুমেন্ট সম্পর্কে আমার ধারণা হলো। এবার নিচে, সবার নিচে যে লাইনটি দেখতে পাচ্ছেন, সবার নিচে যে লাইনটি, সেটির উপরে আরেকটি চিকন লাইন আছে, যেটাকে আমরা গ্রামের ভাষা আইল বলতে পারি। আইল। রাস্তাও মানুষ চলাচল করে, আবার আইলের উপর দিয়েও মানুষ চলাচল করে, করে কিনা? জি। কিন্তু সব রাস্তা আইল হয় না, আবার সব আইল রাস্তা হয় না। এই যে আইলটা দেখতে পাচ্ছেন গ্রামের গ্রামের ভাষায়, আপনি শুরুতে দেখতে পাচ্ছেন পেজ 1 of 1, তারপর দেখতে পাচ্ছেন ওয়ার্ড, তারপর দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ, আবার ডান পাশে কিছু কমান্ড দেখতে পাচ্ছেন। পেজ 1 of 1 মানে হলো আপনার এই প্রথম ক্লাসের, এটির মধ্যে পেজ আছে একটা। টোটাল পেজ আছে কয়টা? একটা। এখানে পেজ কয়টা দেখতে পাচ্ছেন আপনারা বলেন? একটা। একটা। তাহলে এখানে কয়টা পেজ দেখতে পাচ্ছেন সবাই? এখন তো দুইটা দেখা যাচ্ছে, নিচে একটা এখন উপরে তো একটা। দুইটা। এখন দেখতে পাচ্ছেন দুইটা। কয়টা? দুইটা। 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 তার মানে হলো আপনারা ওই আইলটাকে এখনো দেখেন নাই। আইল কোনটা এখনো দেখেন নাই। আইলের ভিতরে ছয়। ছয়। তাহলে আপনি দুইটা বললেন কিভাবে? স্কেল বলছে। হ্যাঁ, তার মানে হলো আইল। টেরার মতো একদিকে তাকিয়েছেন, আরেক দিকের উত্তর দিচ্ছেন, তাই না? জি। জি। তাহলে ধরা হবে না। টোটাল পেজ কয়টা আছে সেটা আপনি দেখতে পারবেন কোথায় কোথায়? ছয়টা ছয়টা। ছয়টা। তার মধ্যে আইলের থেকে মধ্যে আমি বর্তমানে কত নম্বর পেজের মধ্যে আছি? পাঁচ নম্বর। পাঁচে। 5 নম্বর। 5 নাম্বার। 516। 5 of 6 মানে হলো আমার 6 পেজ থেকে পঞ্চম নাম্বার পেজের মধ্যে আমি প্রেজেন্ট আছি। আমি মানে হলো কার্সর। আমি মানে কি? কার্সর। মানে আমার কার্সর যে পেজটার মধ্যে ওপেন করা থাকবে। যেমন আপনি একটা বইয়ের পেজের মধ্যে আছেন, তো যে পেজটা আপনার চোখের সামনে থাকবে সেটি হলো আপনার ওপেন কৃত, তাই না? জি। আর যেটা আপনার চোখের সামনে নেই, মানে আপনার ভাঁজ করা, সেটি কিন্তু আপনি আপনার বলতে পারবেন না যে আপনি এত নাম্বার পেজের মধ্যে আছেন। তো কার্সর মানে হলো যত নাম্বার পেজের মধ্যে থাকবে কার্সর, তত নাম্বার পেজ নাম্বারটাই শুরুতে আসবে। পেজ 5 of 6। তাহলে আমার এখানে টোটাল পেজ কয়টা? ছয়টা। এবার 12টা করুন। 12টা। কয়টা? 12টা। 12টা পেজ। তাহলে এই যে 12টা পেজ আমার, তার মধ্যে থেকে আমি কত নম্বর পেজের মধ্যে আছি? এখন তো 14 হয়ে গেছে। 14টা হয়ে গেছে। এখন 13 নম্বর পেজে আছি আমরা। 13 নম্বর পেজের মধ্যে আছে। সবাই দেখতে পাচ্ছেন? জি। সবাই তো মনে হচ্ছে না যে দেখতে পাচ্ছেন। এই যে আমি আপনাকে মার্ক করে দেখাচ্ছি, এখন দেখতে পাচ্ছেন? জি। তাহলে এই যে পেজ, আপনার যে 13 দেখতে পাচ্ছেন, এই 13 শুরু যেটা থাকবে সেটা হলো প্রেজেন্ট। যত নম্বর পেজের মধ্যে আপনি কি আছেন? প্রেজেন্ট আছেন। আর যেটা অফের পরে দেখতে পাবেন সেটা হলো এই ফাইলের মধ্যে টোটাল কত পেজ আছে। ক্লিয়ার কথা? জি। জি। ক্লিয়ার হয়েছেন? জি। আচ্ছা, তাহলে আসেন। তাহলে এইটা হলো আমার টোটাল পেজ। এখন আমার প্রশ্ন জাগে না যে মুহূর্তের মধ্যে এতগুলো পেজ কিভাবে হয়ে গেল? প্রশ্ন জি। জাগে? হলো আমি শর্টকাট ভাবে পেজটিকে বাড়িয়েছি। মানে আপনারা কথা বলতে বলতে আমি মুহূর্তের মধ্যে পেজগুলোকে কি করে ফেললাম? তৈরি করে ফেললাম। আর এই পেজ তৈরি করা কঠিন কিছু না। আপনি যদি কিবোর্ডে কন্ট্রোল এন্টার বাটন ধরে রাখেন, কন্ট্রোল
এন্টার বাটন ধরে রাখেন, দেখবেন মুহূর্তের মধ্যে পেজ বেড়ে যাবে। কন্ট্রোল এন্টার ধরে রাখলে যতগুলো ক্লিক করবেন ততগুলো পেজ বাড়বে। যেমন কন্ট্রোল এন্টার দিলাম 1, তাহলে একটা পেজ বাড়লো। কন্ট্রোল এন্টার ক্লিক করলাম 2, দুইবার ক্লিক করবো। 2 বলতে কিবোর্ডে 2 না, মানে দ্বিতীয়বার আমি এন্টার প্রেস করলাম, কন্ট্রোল এন্টার তৃতীয়বার প্রেস করলাম, ধরে রেখে। প্রেস করলাম, ধরে রাখলাম, তাহলে আমার এবার পেজ বাড়তে থাকবে। তো এটা হলো পেজ বাড়ানোর ওয়ে। পেজ বাড়ানোর মাধ্যম আরো বিস্তারিত আমরা সামনে জানতে পারবো। তো আমি যেহেতু এখানে একটা পেজ, একটা ডিফারেন্ট আপনার মানে পরিবর্তনটা, আমি যে কত নাম্বার পেজের মধ্যে আছি সেটা যদি আমি এক পেজ থাকা অবস্থায় আপনাকে দেখাই বুঝাই, কিন্তু এটা পরিবর্তনটা কিন্তু আপনি বুঝবেন না আসলে আমার কত নাম্বার পেজের মধ্যে আছি বা আমার টোটাল কত নাম্বার পেজ আছে, তাই না? জি জি এই জন্য আমি বর্তমানে 44 নম্বর পেজের মধ্যে আছি। কত নাম্বার পেজ? 1 নাম্বার পেজে আছি। এক নাম্বার পেজে আমরা আছি এখন, ঠিক আছে? জি জি আমরা আছি 2 নাম্বার পেজ। এখন আসলাম এক এক নাম্বার। নম্বর। আচ্ছা, এবার আসে ঠিক আমার পেজে পরে দেখা যাচ্ছে ওয়ার্ড 0, ওয়ার্ড 0 কোনো নেই, আর জিরো। লিখিনি। মানে কোনো শব্দ লেখা নাই। এই ফাইলটা 44 পেজ আছে ঠিকই, কিন্তু কোনো পেজের মধ্যে কি নাই? ওয়ার্ড নাই। ওয়ার্ড নেই। ওয়ার্ড নাই, কোনো শব্দই লেখা নাই। আমি এখানে একটা শব্দ লিখলাম, দেখেন তাহলে কয়টা শব্দ হলো? 2টা। 2টা। তার মানে হলো আমার এই ফাইলের মধ্যে যে কয়টা শব্দ আছে ওই শব্দগুলো আমি ওয়ার্ডের মধ্যে পাবো। আমি ইন্টার প্রেস করলাম, দেখেন প্রেস করার পরে কিন্তু আমার অটোমেটিক ভাবে নিচে নেমে গেছে। আমি এখানে লিখলাম মাহমুদ, কিন্তু আমার শব্দ কিন্তু 3টাই দেখাচ্ছে। এবার যদি আমি ওয়ার্ডসে ক্লিক করি, কিসে ক্লিক করি? ওয়ার্ডস। ওয়ার্ডস। ক্লিক করি, তখন আমার টোটাল দেখাবে। আমার টোটাল পেজ আছে 44টা, আমার টোটাল ওয়ার্ড আছে 3টা, আমার টোটাল বর্ণমালা আছে, মূল বর্ণমালা আছে 18টা, আমার টোটাল স্পেস সহ বর্ণ আছে 21টা, মানে স্পেসটাও একটা বর্ণ হিসেবে কাউন্ট করেছে। আমার টোটাল প্যারাগ্রাফ আছে 2টা। এখানে প্যারাগ্রাফ মানে হলো প্রথম ইন্টার থেকে দ্বিতীয় ইন্টারের ভিতরে যা লেখা, যতগুলো লাইন হবে সবগুলো লাইনকে একটা প্যারা হিসেবে ধরা হয়। কয়টা হিসেবে? প্যারা হিসেবে, একটা প্যারা হিসেবে। তা আমি যেহেতু এখানে এই শব্দ লেখার পর ইন্টার প্রেস করেছি, দ্বিতীয় ইন্টারের মধ্যে আমি লেখাটা লিখেছি, যার কারণে 2 লাইনটা 2টা প্যারা হিসেবে ধরেছি। ওকে, জি এই ফাইলের মধ্যে 44 পেজের মধ্যে টোটাল আমার লাইন আছে 45। 45। টোটাল কয়টা আছে? 45। 45। হলো 44 পেজের মধ্যে 44টা লাইন স্বাভাবিকভাবে লেখা নাই, লাইন তো আছে, জি প্রত্যেকটা শুরুতে পেজের লাইন আছে। যেমন আমি এই জায়গাতে ক্লিক করলাম, এই যে একটা লাইন দেখা যাচ্ছে, জি লাইন শুধু লেখা নাই। 44 পেজের মধ্যে 44টা লেখা প্লাস এই যে একটা অতিরিক্ত লাইন, ফলে দেখা গেছে আমার 45। কয়টা লেখা আসলো? 45। 45 আসলো না? জি তা আপনি যদি চান আপনার এই ফাইলের হিস্টোরি, তাহলে কিন্তু সেই হিস্টোরিটা আপনি পেয়ে যাচ্ছেন মুহূর্তের মধ্যে এখানে। আপনার ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে এই ফাইলের মধ্যে কতগুলো পেজ আছে, কতগুলো ওয়ার্ড আছে, কতগুলো বর্ণমালা আছে। আমি যে লেখাটা তৈরি করেছি সেই লেখাটা 10,000 বর্ণমালা ভিতরে হতে হবে, অন্যথায় আমার এই লেখাটা ছাপা হবে না। তা আপনি একটা একটা বর্ণমালা ধরে ধরে হিসাব করতে করতে তো অনেক সময় চলে যাবে, তাই না? জি হয়, জি। চলে যাবে। তাহলে এই হিসাবটা, এই কাউন্টের যে বক্সটি আছে, কমান্ডটি আছে, এটি থাকার কারণে আপনার যে কতটা ফায়দা, আপনি 10,000 বর্ণ লিখেছেন নাকি 9,000 লিখেছেন নাকি 11,000 লিখেছেন, আপনি মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন, তাই না? জি হোয়াইট কয়টা, 300 না 500, সেটাও আপনি এখানে দেখতে পাচ্ছেন। এই যে সহজকরণটা, এই কমান্ডটা আপনার অত্যন্ত কাজে, গুরুত্বপূর্ণ কাজে আপনার আসবে। পরবর্তী দেখেন আপনার এই বর্তমানে এই লেখাটি আছে হলো ইংলিশ মোডে। কোন মোডে? ইংলিশ মোড। মানে কিবোর্ডের যেই লেআউটটি আছে সেই লেআউটটি ইংলিশ মোডে আছে। আপনি যদি ইংলিশ মোডে ক্লিক করেন, এখানের মধ্যে থেকে দেখবেন যে আরো কিছু মোড পরিবর্তন করতে পারবেন। দেন এটা পরিবর্তন করার দরকার নেই, কারণ আমরা এখানে ল্যাঙ্গুয়েজ বারটাকে সেট করেছি অ্যারাবিক কিংবা ইংলিশের জন্য। তো আমার এটা কিছুই করার দরকার নেই।
মিডল আর কিছু নেই, ডান পাশে চলে আসেন। এই যে আমার পেজটাকে আমি ডান দিকে নিয়ে যাচ্ছি, বাম দিকে নিয়ে যাচ্ছি, এটা কিন্তু ডান দিকে বাম দিকে নিয়ে যাচ্ছি না, বরং আমি এটাকে জুম করছি। জুমের মাধ্যমে আমার পেজের লেখা, পেজ এটাকে বড় ছোট করে দেখা যায়। দেখেন, আমি জুমের ম্যাক্সিমাম সাইজ হলো 500, এবং জুমের সর্বনিম্ন সাইজ হলো 10। 10%-এর নিচে আপনি ছোট করে দেখতে পারবেন না, 500%-এর উপরে আপনি বড় করে দেখতে পারবেন। এর মধ্যে আপনাকে দেখতে হবে। জুমের কাজ হলো লেখা এবং পেজকে আপনার স্ক্রিনে বড় কিংবা ছোট করে দেখানো। বাম পাশে আরো কিছু কমান্ড দেখতে পাচ্ছেন, এই কমান্ড গুলোকে বলা হয় পেজ মোড। আমাদের কিছু মোড আছে, আমাদের কি আছে, কিছু মোড আছে। যেমন এখন কিছু মোড আছে, তাহলে আর ক্লাসটা শেষ করে না কেন, মানে কিছু মোড, ক্লাসটা শেষ করলে একটু ভালো হতো, একটু ঘুমাইতে পারতাম। আবার জি কিছু মানুষের মোড এখন আছে যে ভালো লাগতেছে, ঘুম আসলেও এই জিনিসটা শেষ করে। আবার কিছু মানুষের মোড আছে এখন তাড়াতাড়ি শেষ করা দরকার, তাড়াতাড়ি শেষ করা দরকার, জরুরি কাজ আছে। এই যে মানুষের মোড, বা আরেকটু ভিন্নভাবে যদি আমি বলি যে আপনি স্বাভাবিকভাবে থাকেন, আপনি মুহূর্তে, বর্তমান মুহূর্তে হলো স্বাভাবিক মুহূর্ত, যে মুহূর্তের মধ্যে কোনো খুশির কোনো আনন্দ নেই, অথবা দুঃখের কোনো কি নেই, সময় আপনার ব্যয় হচ্ছে না, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, অথবা আপনি কোনো রাগান্বিত না এখন। একটা হলো আপনি রাগান্বিত মুড, আরেকটা হলো আপনি হাস্যোজ্জ্বল মুড, আরেকটা হলো আপনি চিন্তিত মুড, আরেকটা হলো আপনি স্বাভাবিক মুড। এই যে মুড মানুষের মধ্যে পরিবর্তন হয়, আপনি এই পেজের মোডগুলো সেভাবে পরিবর্তন করতে পারবেন কাজের সুবিধার জন্য। যেমন আপনি বর্তমানে যেটি দেখতে পাচ্ছেন সেটা হলো স্বাভাবিক মোড, তবে এখানে স্বাভাবিক মোড মানে হলো প্রিন্ট লেআউট। প্রিন্ট লেআউট মানে হলো প্রিন্টিং যে মোডটি আছে। আমি যেহেতু প্রিন্টিং রিলেটেড কাজ করছি, সুতরাং আমার এই মোডটাকে প্রিন্ট রিলেটেড মোডে রাখবো। আর প্রিন্ট রিলেটেড মোড থাকা স্বাভাবিক। প্রিন্ট রিলেটেড মোডের পরপর দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিন মোড, মানে আমি কোনো কমান্ড দেখতে চাই না, অনলি পেজ এন্ড লেখা। তাহলে আমাকে ক্লিক করতে হবে এলো full, দেখেন অনলি পেজ এন্ড লেখা। আমি যদি এই মোডে ক্লোজ ক্লিক করি তখন আমার আবারও স্বাভাবিক মোডে চলে আসবে। আবার দেখতে পাচ্ছেন আপনার ওয়েব লেআউট, পরপর দেখতে পাচ্ছেন আউট, পরপর দেখতে পাচ্ছেন ড্রাফট। এগুলোকে মোড বলা হয়। এই মোড গুলোর কি কি কাজ বাস্তবায়ন করে আমরা ইনশাল্লাহ দেখাবো। এবং সবার নিচে যে লাইনটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো স্টার্ট বার। স্ট্যাটাস বার আমার আইল যে লাইনটি আছে এটির নাম, আর স্টার্ট বার সবার নিচে যেটা স্থায়ী ভাবে থাকে সেটির নাম, যেটির মধ্যে ঘড়ির টাইম এবং আমাদের যে সকল শর্টকাট কমান্ড গুলো, স্টার্ট অপশন, স্টার্ট মেনু, এগুলো থাকে। এই যে আমরা এত সময় ধরে আলোচনা করলাম, এটা হলো হিউম্যান বডি, হিউম্যান বডির পরিচিতি, মানব দেহের পরিচিতি। আমরা যখন ডাক্তারি শিখতে যাই তখন সর্বপ্রথম আমাদেরকে ডাক্তারি পূর্বে প্রথম ক্লাসে হয়ে হলো আমাদের মানবের পূর্ণাকৃতির বিশ্লেষণ। আর এই যে আমরা এত সময় ধরে আলোচনা করলাম, বিশ্লেষণ করলাম, সেটা কি ছিল? মাইক্রোসফট ওয়ার্ডের স্ক্রিনের পূর্ণ বিশ্লেষণ, কোনটার মাধ্যমে আপনি কি কাজ করতে পারবেন। বুঝতে পেরেছেন সবাই? জি। জি এবার আসেন, এবার আসেন, আপনাকে বলা হয়েছিল এই মেনুগুলোকে মেকআপ বক্স হিসাবে। এগুলো কি কি বলা হয়েছিল? মেকআপ বক্স হিসাবে। মেকআপ বক্সের একটা একটা মেকআপ বক্স খুলবো, কোন মেকআপ বক্সের মধ্যে কি কি মেকআপ আছে সেটা সম্পর্কে আস্তে আস্তে শিখবো, কাজে রূপান্তর করবো। কাজে কি করব? রূপান্তর করবো। যেমন প্রথমে যে মেনু দেখতে পাচ্ছেন সেই মেনু বা সেই মেকআপ বক্সের নাম কি? ফাইল। ফাইল। আপনি যখন ফাইলে ক্লিক করবেন তখন ফাইলের কিছু কমান্ড শো করবে।
মধ্য থেকে প্রথমে দেখতে পাচ্ছি সেভ। এই সেভ মানে হলো কম্পিউটার মধ্যে সংরক্ষণ করার বা নির্দেশ দেওয়ার একটা কমান্ড। নির্দেশ দেওয়ার কি একটা কমান্ড। command। যেমন হুকুমদাতা, যেমন কি হুকুমদাতা, তার কাজ কি? হুকুম দেওয়া। হুকুম দেওয়া। হুকুম দেওয়ার কাজ হুকুম দেওয়া। এই এটা করবে না, এই এটা করো, এই এটা এদিকে যাও, এই ওদিকে যাও, এই বসো। এই সবগুলো কি হুকুম। হুকুমদাতার কাজ। হুকুমদাতার কাজ। ঠিক আপনি যে কাজটা শিখতেছেন সেই কাজটার মধ্যে যেমন বিভিন্ন ক্যাটাগরি কাজ আসতে পারে, তো তার মধ্যে থেকে একটা কাজ এটাও আছে, এই যে লেখাটা আমি লিখলাম এই লেখাটা কম্পিউটারকে বলতে হবে, হুকুম করতে হবে, এই এই লেখাটা চেক করো, এই লেখাটা তোমার কাছে রাখো, এটা সংরক্ষণ করো। কেননা এটির যেই বাহক তিনি যেই কোনো সময় এটি আবার ওপেন করে তার প্রয়োজন সারতে পারে। এর জন্য সেভ কমান্ড দিয়ে কম্পিউটারকে কি করতে হয়, হুকুম করতে হয়। হুকুমদাতাকে ওই বড় বস বলতে হয়, এটা ঘোষণা দিয়ে দাও, তাই না? সেভ জি। কমান্ড শেখা। এই সেভ কমান্ডটা মেনুতে পাবেন এখানে। ঠিক আপনি শর্টকাট পাবে স্ক্রিনের মধ্যে পাবেন হলে অ্যাক্সেস টুলবারে সেভ। আবার এটি কিবোর্ডের মধ্যে পাবেন হলো কন্ট্রোল এস। ধরে এস, কন্ট্রোল ধরে এস। আপনি যখন সেভ কমান্ডের মধ্যে মাউসটাকে নিয়ে যাচ্ছেন কিবোর্ডের শর্টকাট কমান্ডটাও শো করছে, দেখেন কন্ট্রোল প্লাস এস। এখানে প্লাস মানে হলো আপনাকে কিবোর্ডে প্লাস ধরতে হবে না, এখানে অটোমেটিক আপনাকে বোঝাচ্ছে যে তুমি কন্ট্রোল ধরে রাখো এবং এস বাটন সেভ প্রেস করো, ধরে রেখে ছেড়ে দিয়ে না, ধরে রেখে এস বাটনটা প্রেস করো, তাহলে কি হয়ে যাবে বলেন? সেভ সেভ হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? সেভ সেভ। হয়ে যাবে। তাহলে আমি ফাইল মেনু থেকে যখন সেভ ক্লিক করলাম সেভ হয়ে গেছে, অদৃশ্যভাবে সেভ হয়ে গেছে। কিভাবে? অদৃশ্যভাবে। তা আমার তো প্রশ্ন রাখতে পারে কি রে, এটা কোন জায়গায় সেভ হলো? তখন আমি দেখে নিব টাইটেল বারে এটির ফাইল নাম কি ছিল। যদি এটা আননন একটা ফাইল থাকে, রেজিস্টার্ড কিন্তু ফাইল যদি না হয়ে থাকে, তাহলে আপনি যখন ফাইলে সেভ ক্লিক করবেন তখন কিন্তু অটোমেটিক ভাবে সেভ হবে না, তখন আপনাকে জিজ্ঞেস করবে। প্রত্যেকেই প্রত্যেকের কর্মস্থলে, প্রত্যেকের চেয়ারে যে পাওয়ারটি আছে সেই পাওয়ারটা কিন্তু অ্যাপ্লাই করে। সেই পাওয়ারটা কি করে? অ্যাপ্লাই করে। অ্যাপ্লাই করে। যেমন ম্যানেজারের কাছে যাবেন, ম্যানেজার কিন্তু ম্যানেজারের যে সকল কাজগুলো আছে, রেস্ট্রিকশন গুলো আছে, সেগুলো কিন্তু একজন চেয়ারম্যান কেও বলে। একজন চেয়ারম্যান যখন ম্যানেজারের কাছে যায় বলে যে আমাকে 1 লক্ষ টাকা দাও, ম্যানেজার কিন্তু টাকা দিয়ে দেয় না, কোম্পানির যে রুলস আছে সেই রুলস অনুযায়ী দেয়, তার এখানে একটা সিগনেচার দেয়। কি বলেন, বলে কিনা? জি, জি সম্মানের সাথে। বলে। তো ঠিক আপনি যখন একটি ফাইল নতুন ভাবে ক্রিয়েট করবেন, যেমন আমার এখানে একটা ফাইল দেখা যাচ্ছে ডকুমেন্ট 1, এই ডকুমেন্ট 1, ডকুমেন্ট 2, ডকুমেন্ট 3, ডকুমেন্ট 4, ডকুমেন্ট 5, এভাবে আমি যতগুলো ফাইল ওপেন, কম্পিউটার ওপেন করার পরে গিয়ে আমি নতুন যে সকল ফাইলগুলো তৈরি করব, এভাবে আমাকে আননোন হিসেবে একটা একটা করে ফাইল দেখাবে। এই জায়গার মধ্যে যদি আমি ফাইল থেকে সেভ ক্লিক করি তখন সেভ আমাকে বলবে। আমি যখন সেভ ক্লিক করলাম কম্পিউটারকে নির্দেশ করলাম সেভ কমান্ড দিয়ে, নির্দেশদাতা সেভ। সেভ যখন কম্পিউটারকে বললো এটা সংরক্ষণ করো, তখন কম্পিউটার রিপ্লাই আপনাকে দিল, আপনাকে একটা টপ আপ বক্সের মধ্যে একটা ওয়ার্নিং দিল, বললো যে আমি যেটা সেভ করব এটা কিন্তু আননন, এটা কোনো অ্যাকাউন্ট নাই, নির্দিষ্ট কোনো অ্যাকাউন্ট নেই, এই টাকাটা যে আমি আমার কাছে রাখবো, আগে আপনি অ্যাকাউন্ট খুলেন। কম্পিউটার আমাকে কি বলতেছে? একটা অ্যাকাউন্ট খোলেন। আপনি আগে একটা অ্যাকাউন্ট খোলেন, অ্যাকাউন্ট খোলার পরে আমি ওই অ্যাকাউন্ট নামেই আপনার এই ফাইলটাকে সংরক্ষণ করব। কিন্তু কিছু সময় আগে কিন্তু আমাকে এটা বলে নাই। আমি যখন এই জায়গার মধ্যে আছি, যেমন এটাকে কেটে দিলাম, মাহমুদ থেকে কি করে দিলাম, কেটে দিলাম।
কেটে দেওয়ার পর আমি যদি এই মুহূর্তে সেভ ক্লিক করি, তখন কিন্তু আমাকে কোনো ধরনের কি বলে নাই, ওয়ার্নিং দেয় নাই, দিয়েছে? কারণ না, আমি যখন সেভ কমান্ড ক্লিক করেছি, তখন কম্পিউটার বুঝতে পেরেছে এটি আমাকে নির্দেশ করা হয়েছে প্রথম ক্লাস নামে ফাইলে সংরক্ষণ করার জন্য। অ্যাকাউন্ট খোলা আছে। অ্যাকাউন্ট খোলা আছে এবং এই অ্যাকাউন্টের মধ্যেই ফাইল আমি ওপেন করে কাজ করেছি বলে আমি এই ফাইলটা এই নামে সংরক্ষণ করার জন্য বলা হয়েছে। আপনাকে কোনো ধরনের হয়রানি স্বীকার করবে না কম্পিউটার বিনা কারণে। কিন্তু আপনি যদি কম্পিউটার রুলস অনুযায়ী না চলে শর্টকাট ভাবে চান, তখন আপনাকে পদে পদে আপনাকে কি করবে, লাঞ্ছিত করবে, সিগন্যাল দেবে। সিগন্যাল। যেমন আমি নতুন ফাইলটি মধ্যে গিয়ে যখন ফাইল থেকে সেভ ক্লিক করলাম, এইখানে আমার এই কমান্ডটি আসলো। যেমন এই শুরুতে আমি লিখি এই ফাইলটির মধ্যে আমি একটা লেখা লিখলাম, লেখার পরে আমি এই লেখাটাকে সংরক্ষণ করতে চাই। যদিও বা আমার লেখাটা এক লাইন হচ্ছে, এই জন্য আমার কাছে গুরুত্বপূর্ণ মনে নাও হতে পারে, তাই না? জি, কিন্তু এটা তো হতে পারে আমার এক লাইন না, বরং আমি 1-2 পৃষ্ঠা লিখেছি, 1-2000 পেজ লিখেছি, 1-200 পেজ লিখেছি। তা আমার এক লাইন আর 1-2000 পেজ লেখার সমান, পাওয়ার সমান। পাওয়ার কি একই। সমান। আমি যে 5,000 লিখলাম এর জন্য তো আপনাকে আলাদাভাবে ভিআইপি সার্ভিস দিবে এমন কিন্তু না। ওই যে আপনার একই চেক, চেক একটাই, টাকা উত্তোলন করতে গেলে এই একই চেক দিয়ে আপনি কোটি টাকাও নাম দিতে পারবেন। আবার যদি 50 টাকা উঠান, 50 টাকা দিতে পারবেন, যে 50 টাকা মাত্র। আবার আপনি কি করতে পারবেন, ওই কোটি টাকাও উল্লেখ করতে পারবেন যে 1 কোটি টাকা মাত্র। চেক কিন্তু একটাই। ঠিক আমার এক শব্দ বলি আর শত শত পেজের লেখা বলি, সেভ করার জন্য নিয়মতান্ত্রিক ভাবে আমাকে এভাবে ফলো করতে হবে। ফাইল থেকে যখন সেভ ক্লিক করব, তখন একটি টপ আপ বক্স আসবে, এটির নাম কি? টপ আপ বক্স। টপ আপ। টপ বক্স। এই টপ আপ বক্সের মধ্যে থেকে প্রথমে আপনাকে বলা হচ্ছে ফাইল নেম। আমাকে বলা হচ্ছে একটা নির্দিষ্ট নাম, ফাইল নাম দেওয়ার জন্য। যেমন আমি এখানের মধ্যে ফাইল নামটা দিচ্ছি ক্লাস ক্লাস 5 কি দিলাম? ক্লাস ক্লাস 5। 5 অথবা ক্লাস 6 দিলাম। কারণ ক্লাস 5 নামে দেখা যাচ্ছে অলরেডি একটা ফাইল আছে। ক্লাস 5 নামে অলরেডি কি দেখা যাচ্ছে, একটা ফাইল আছে। আছে। আমি এর জন্য ক্লাস কি দিলাম? 6। 6। সেভ এস টাইপ ওয়ার্ড ডকুমেন্ট। সেভ এস টাইপ কি? ওয়ার্ড ডকুমেন্ট। মানে হলো আমি মূলত এটা কোন ক্যাটাগরির ফাইল হিসেবে সেভ করতে চাই। আমি এটা সেভ করতে চাই আমার ওই যে ওয়ার্ড ডকুমেন্ট, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে। এখানে কিছু করার দরকার নেই আপনার, এই জায়গার মধ্যে কিছু করার দরকার নেই। জাস্ট আপনাকে নাম সিলেক্ট করতে হবে। এরপর যে কাজটি করতে হবে সেটা হলো লোকেশন। আপনার এই ফাইলটা কোন জায়গাতে রাখবেন, নির্দিষ্ট কোন ড্রাইভে রাখবেন, মানে কম্পিউটারের যে মেমোরি কার্ডটি আছে যেটাকে হার্ড ডিস্ক ড্রাইভ বলে, ওই হার্ড ডিস্ক ড্রাইভের মধ্যে রাখবেন, নাকি ডেস্কটপের মধ্যে রাখবেন, নাকি ওই যে কম্পিউটার যে মূল স্ক্রিনটি আছে সেখানে রাখবেন? আমি যেমন ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, ক্লাস 6 দিলাম, সেভ বাটন ক্লিক করলাম। সেভ বাটন ক্লিক করার পূর্বে আপনাদেরকে টাইটেল বার দেখাতে যাচ্ছে, কি নাম দেখা যাচ্ছে বলেন? টাইটেল, ডকুমেন্ট। টাইটেল ডকুমেন্ট 1। দেখা যাচ্ছে, দেখেন তো। ডকুমেন্ট 1। ডকুমেন্ট 1, তাই না? আমি এখানে টাইপ করলাম কি? ক্লাস ক্লাস 6। 6। ক্লাস 6। মানে ক্লাস 6 হলো আমার একটা অ্যাকাউন্ট নাম, তাই না? জি। আমি একটা অ্যাকাউন্ট করছি যেটার নাম কি? ক্লাস 6। এই ক্লাস 6 নামে যে ফাইলটা আমি তৈরি করছি, সেই ফাইলের মধ্যে যখন মন চায়, যেভাবে মন চায় এভাবে লিখতে পারবো, লেখা এডিট করতে পারবো, লেখা কাটতে পারবো, লেখা ফেলে দিতে পারবো, সবকিছু করতে পারবো। যতবার মন চাই, যত বছর মন চাই, আমি এই ফাইলটার মধ্যে এডিট করতে পারবো। এবার আমাকে ক্লিক করতে হবে কিসে? সেভে। সেভ। সেভে। কিসে ক্লিক করতে হবে? সেভ। সেভ। ক্লিক করতে হবে। দেন আমি সেভ বাটন ক্লিক করবো। যখন সেভ বাটন ক্লিক করব, তখন ডকুমেন্ট 1 এর জায়গায় চলে আসবে। ক্লাস 6। তার মানে আমার এই ফাইলটা এখন রেজিস্টার ভুক্ত কি নামে? ক্লাস 6 নামে। ক্লাস 6। কি নামে? ক্লাস 6। ক্লাস 6 নামে। ক্লাস 6 নামে। তাহলে আমি এই যে ফাইলটি তৈরি করলাম ক্লাস 6 নামে, এবার যদি আমার লেখাটাকে যদি কালার করি, এটা আমাকে কম্পিউটারকে বলতে হবে। কারণ আমি সর্বশেষ
সেভ যখন কমান্ড ক্লিক করেছি, কমান্ড ক্লিক করার সময় আমার থেকে একটা ফাইল নাম চেয়েছিল। এরপরে যে আমি আরো কিছু কাজ করলাম, লেখাটাকে কালার করলাম, লেখাটাকে বোল্ড করলাম, তো আরো অতিরিক্ত কিছু কাজ করলাম না? মানে অ্যাকাউন্ট তৈরি করার পরে, জি, অ্যাকাউন্ট তৈরি করার পর যে অতিরিক্ত যে কাজটাই করি, সেটা আমার এডিট হোক, সেটা আমার কোনো ধরনের সংস্করণ হোক, ফেলে দেওয়া হোক, মুছে ফেলা হোক, যেটাই হোক, কোনো একটা পরিবর্তন যদি আমি করে থাকি, এটাও আমাকে কম্পিউটারে সেভের মাধ্যমে নির্দেশ করতে হবে যে এখন যেভাবে আছে এভাবে সেভ করো। এর জন্য আপনাকে আবারও যেতে হবে সেভ। যদি আপনি সেভ বাটন ক্লিক না করে যদি ক্লোজ করতে যান, তাহলে আপনাকে ওয়ার্নিং, আসবে। তাহলে আপনার কি করবে? ওয়ার্নিং। তার মানে হলো আপনাকে আবার ফাইল থেকে সেভ ক্লিক করতে হবে। এবার আপনার এই সেভটা অদৃশ্যভাবে সেভ হয়ে যাবে। সেভ কমান্ডে ক্লিক করার পরে সেটা কি হয়ে যাবে? অদৃশ্যভাবে সেভ হয়ে যাবে। আপনাকে ওই টপ আপ বক্সটা আর আসবে না, টপ আপ বক্সটি আসবে না। আসবে। এটি হলো আমার সেভের। সেভ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কমান্ড। আমার যে ফাইলে আমি খুলি, সেই ফাইলটার মধ্যে আমার এই সেভ কমান্ডটা আসবে। কমপক্ষে এই ফাইলটি বন্ধ করার সময় হলেও আমার লাগে। ফাইলটি আমি যত কাজ করি না কেন, যত ধরনের কাজ করি না কেন, সারাদিন ব্যাপী আমি কাজ করলাম, সেভ কমান্ড ক্লিক করলাম না, কিন্তু কমপক্ষে সর্বশেষ সময় যখন ফাইলটি ক্লোজ করব বা বন্ধ করব, তখন কিন্তু আমাকে অবশ্যই এটি ব্যবহার করতেই হবে। উত্তম হলো কিছুক্ষণ পর পর সেভ করা। উত্তম কি? কিছুক্ষণ পর পর সেভ করা। আপনি তো সারা কিছুক্ষণ পর পর পেজ লিখে ফেলতে পারেন, পারেন কিনা? সে লেখা লিখলেন, 2 পেজ লিখলেন, 3 পেজ লিখলেন, 2-3 ঘন্টার সময় ব্যয় করে, হঠাৎ করে কারেন্ট চলে গেল। হঠাৎ করে কি হয়ে গেল? কারেন্ট চলে গেল। কারেন্ট চলে গেল। তখন কিন্তু আপনার এই 2-3 ঘন্টার মেহনত কি হয়ে গেল? বরবাদ। বিফল হয়ে গেল। পানি হয়ে গেল। তো এই নষ্ট যাতে না হয়, এটা আপনাকে অভ্যাসে রূপান্তর করতে হবে। কিছু সময় পর পর লিখা অবস্থায় আছেন, কিছু সময় পর পর আপনাকে সেভ কমান্ড ক্লিক করতে হবে। তবে এটি এখান থেকে না করে আপনি যখন কম্পিউটারে কাজ করবেন তখনই কন্ট্রোল এস, কন্ট্রোল এস। কাজ করতেছেন মাহমুদ, কাজ করতেছেন মাহমুদ, এরকম 2-3 পৃষ্ঠা 2-3 লাইন লেখার পর আবার দিলেন কন্ট্রোল এস। আমি কিন্তু কিবোর্ডে কিন্তু কন্ট্রোল এস দিতে পারছি, দিচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছেন আপনার কিছু, না। কিছু দেখা যাচ্ছে না। না, যেমন আমি সেভ ক্লিক করলে যেমন অটোমেটিক ভাবে সেভ হয়ে গেল, ঠিক কিবোর্ডে কম্পিউটার কন্ট্রোল এস বাটন প্রেস করলে সেভ হয়ে, যে কন্ট্রোল এস বাটনটা প্রেস করার অভ্যাসটা করতে হবে। তাহলে কি হবে? কখন আমার আফসোস করা লাগবে না। আমার মনে আছে, আমার এই অভ্যাসটা ছোটবেলা না থাকার কারণে আমি অনেকগুলো বই, অনেক লেখা, আমি পেজ কি পেজ লিখেছি, হঠাৎ করে কারেন্ট চলে গেল, সবগুলো চলে গেল, কিন্তু এরপরও আমার হুঁশ হয়নি। এতগুলো, এত মেহনত করতাম, তখন তো কারেন্টের সমস্যাগুলো প্রায় ছিল, বিএনপি আমল ছিল, তখন কারেন্টের, বিদ্যুতের খুব সমস্যা ছিল। একবার যেত তো 2-3 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা আসতো না। আবার কখনো কখনো এই যে আসতো, আজকে যেমন করলাম, এই যে আপনাদের ক্লাসের মধ্যে দেখলেন যে মোটামুটি শুরু থেকে এই পর্যন্ত মোটামুটি 3-4 বার চলে গেল। এই যে এটা আমাদের দেশে থাকতে পারে, এই জন্য সমাধানের সবচেয়ে বেস্ট একটা নিয়ম হলো কিছুক্ষণ পর পর কি করা? কন্ট্রোল এস সেভ বাটন। করে। সেভের পর পর দেখতে পাচ্ছেন সেভ এস, সেভের পর দেখতে পাচ্ছেন কি? সেভ অ্যাজ। সেই ব্যাস। ক্লাস আছে, পাঠাচ্ছি আমি ক্লাস শেষ করে, এডিট করতে হবে। সেভ এস এর, সেভের পর পরে আসলে আমার সেভ এস। এই সেভ এস থেকে আমরা অনেকগুলো কাজ করতে পারবো। সেভ এস থেকে আমরা কি করতে পারবো? অনেকগুলো। অনেক আর এই সেভ এসটা তখন আসবে যখন আমার সেভ কৃত ফাইলের মধ্যে কোন একটা কাজ করবো, যেমন ক্লাস 6, যেমন কি ক্লাস 6। এই ক্লাস 6 এর মধ্যে ফাইলটাকে আমি 2টা কপি করতে চাই। কয়টা কপি? দুইটা। দুইটা। যেমন আপনি একটা বই লিখেছেন, আপনি একটা বই লিখেছেন, সেই বইটা প্রথম সংস্করণের বই, আপনি এবার দ্বিতীয় সংস্করণে কাজ করবেন। আপনি চাচ্ছেন প্রথম সংস্করণটা যেভাবে ছিল এভাবে রাখতে, আলাদাভাবে কপি করে রেখে দিলে তো সমস্যা তো নেই, আছে?
না। জি না। যেমন আধার রাতের বন্দিনী কথা বলি, আধার রাতের বন্দিনী একটা বইয়ের নাম, একটা বেস্ট একটা বই। এই যে বইটা আপনি লিখলেন, লেখার পরে আপনার এটি সংস্করণ হতে পারে, প্রথম সংস্করণে কিছু ভুল থাকে, দ্বিতীয় সংস্করণে কিছু এডিটেশনের কিছু কাজ থাকে। তা আপনি কি করলেন, প্রথম সংস্করণ হিসেবে ক্লাস 6 রেখে দিলেন। এবার ক্লাস 6 এর সেকেন্ড এডিশন নামে আরেকটা ফাইল তৈরি করতে যাচ্ছেন। কেন? প্রথমটা যেভাবে সেভাবে রেখে দিলাম, স্মৃতি হিসেবে হোক বা যেভাবে হোক, দ্বিতীয়টাকে আমি আলাদাভাবে এডিশন হিসেবে ইয়ে করলাম। তাহলে এর জন্য আমাকে কি করতে হবে, ফাইলটাকে ডুপ্লিকেট কপি করতে হবে কিনা? জি। জি। ডুপ্লিকেট তো তখন আসবে যখন ফাইলটা ওপেন করা থাকবে। আমার ক্লাস 6 ফাইলটি ওপেন করা আছে। এবার যদি আমি ফাইল থেকে সেভ এস ক্লিক করি, সেভ এস ক্লিক করার পরে আমি জাস্ট এখানে নাম চেঞ্জ করে দিলেই আমার কি হয়ে যাবে, ডুপ্লিকেট। কপি হয়ে যায়। যেমন এডিশন, এডিশন 2। এবার আমি সেভ বাটন ক্লিক করি, জাস্ট নাম চেঞ্জ করে দিয়েছে কিন্তু, তাই না? জি। কিছু জি। জি। ক্লাস 6 আছে, অতিরিক্ত একটা বর্ণমালাও যদি আমি এখানে বসাই, তাহলে আমার ফাইলটার ডুপ্লিকেট কপি হয়ে যাবে। দিলাম সেভ, কি আসলো, ক্লাস 6 এডিশন 2। এডিশন 2। তাহলে আমার শুধু ক্লাস 6 ফাইলটা কই, আমার শুধু ক্লাস 6 ফাইলটা আমার এখানে ওপেন করা আছে? নেই, আছে। শুধুমাত্র দুইটা ফাইল ওপেন করা আছে, একটা হলো প্রথম ক্লাস, আরেকটা কি ক্লাস ক্লাস 6। 6 ক্লাস 6 এডিশন 2। সেকেন্ড এডিশন, এডিশন 2। তাহলে আমার এই যে শুধু ক্লাস 6 এর যে ফাইলটি আছে সেটা আমার ওপেন করা দরকার। মানে কেন ওপেন করা দরকার, মানে ফাইলটা যে দুটা হয়েছে সেটা তো আমি নিশ্চিত হইতে হবে, তাই না? জি। আমি জি। নিশ্চিত 100%, আপনি কিন্তু নিশ্চিত না, যেহেতু আপনার বিষয়টা জানা নেই। সত্যিকার তো হলো কি না, নাকি আমাকে ম্যাজিক দেখানো, তাই না? এর জন্য আপনাকে কি করতে হবে, ওপেনে যেতে হবে। কোথায়? ওপেন। ওপেন। ওপেনের কাজ হলো আপনার রেজিস্ট্রেশনকৃত যে সকল ফাইলগুলো আছে বা রেজিস্টারভুক্ত যে যতগুলো ফাইল আছে কম্পিউটারের মধ্যে, ওই ফাইলগুলো যদি আপনি ওপেন করতে চান, তাহলে আপনাকে ওপেনে যেতে হবে। আপনি যখন ওপেনে ক্লিক করবেন, তখন একটি টপ আপ বক্স কি আসবে। টপ টপ আপ। আপ। এই টপ আপ বক্সের মধ্যে এখানে আপনাকে ফাইল নেম বসিয়ে দিতে হবে, একটা নিয়ম। যেমন আমার এখানে ক্লাস 6 এডিশন ফাইলটি চলে আসলো, ওপেন ক্লিক করলে ফাইলটি ওপেন। কিন্তু আমি তো এডিশন ফাইলটি ওপেন করে রেখেছি, তাহলে তো আমার ওপেন করার দরকার নেই, আছে? না। তাহলে আমার দরকার হলো ক্লাস, এই হলো ক্লাস, এই একটা সিস্টেমে আমি ওপেন করতে পারি। আরেকটা সিস্টেম হলো আমি লোকেশনে গিয়ে, মানে আমার এটা কোথায় রেখেছি, যেমন ডেস্কটপে রেখেছি, ডেস্কটপে গিয়ে সেখান থেকে সরাসরি ফাইলটা দেখে ক্লিক করে ওপেন করলেও এটি ওপেন হয়ে যাবে। অথবা সেখানের মধ্যে ডাবল ক্লিক করলেও ফাইলটি কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। ওপেন। ওপেন হয়ে যাবে। আমি ক্লিক করলাম, ওপেন ক্লিক করলাম, ফাইলটি ওপেন। দেখেন ক্লাস 6 এর মধ্যে যা লেখা আছে, ক্লাস 6 এডিশন 2 এর মধ্যে সেম লেখা। এবার যদি আমার এই লেখাগুলোকে যদি আমি ফুল কালার করে দিই এবং সেভ বাটন ক্লিক করি, আর শুধু ক্লাস 6 এর মধ্যে যাই, সেখানে গিয়ে কিন্তু আমি যেভাবে এখানে পরিবর্তন করে দিয়েছি, ওই পরিবর্তনটা কিন্তু এখানে নেই, আছে? জি না। ইন্ডিভিজুয়াল ভাবে দুটি আলাদা আলাদা ফাইল হয়ে গেছে, এটির সাথে এটা কোনো লিঙ্ক নেই, এটির সাথে ওটার কোনো কি নাই, লিঙ্ক। লিঙ্ক। লিঙ্ক যদি থাকতো তাহলে আমার এই আপডেট এডিশনটা ওটা থেকে এডিট হয়ে যেত। এই জন্য আমাকে কি করতে হবে, স্বতন্ত্র একটি ফাইল এইভাবে সেভ এস এর মাধ্যমে আমরা কপি করতে পারবো। যে ফাইলটি যে দুইটা কপি হয়েছে সেটাই আপনাদেরকে দেখালাম ওপেন করে, কিসের মাধ্যমে, ওপেন মেনুর মাধ্যমে। ওপেন কমান্ডে যখন যাব তখন আমাকে দেখাবে, যেমন এখানে দেখা যাচ্ছে ক্লাস 6 এডিশন 2, ক্লাস 6 দুইটা স্বতন্ত্র ইন্ডিভিজুয়াল ভাবে দেখাচ্ছে, তাই না? জি। তো সেভ এস থেকে কাজ করলাম নাম্বার 1, একটি ডুপ্লিকেট ফাইল কপি করা, তাই না? জি। এবার আসেন সেকেন্ড যেটি কাজ, সেটি হলো যে আমি যদি আমার এই ফাইলটিকে লক করে রাখতে চাই, সিকিউরিটি পারপাস। আমার এই ফাইলের মধ্যে তো গুরুত্বপূর্ণ অনেক কিছু থাকতে পারে,
যেমন আপনার মাদ্রাসার প্রশ্ন কথা বলি, আপনার আপনার কাছে তো গুরুত্বপূর্ণ প্রশ্নই, তাই না? জি আপনার মাদ্রাসার মধ্যে আপনি প্রশ্নের কাজ করছেন, সেই প্রশ্ন যাতে কোনো স্টুডেন্ট কি করতে না পারে, লিক করতে না পারে বা ওপেন করে দেখতে না পারে, আপনি এর জন্য লক করে রাখতে পারেন। তো এই লকটা কিভাবে করবেন? যেই ফাইলটি সেভ করা আছে ওই ফাইলটি ওপেন করবেন, কেননা আপনি ওই ফাইলটি কি করতে চাচ্ছেন, লক। লক আপনি ওই ফাইলটি সেভ এসে গিয়ে আপনাকে চলে যেতে হবে সেভের বাম পাশে টুলস, টুলসে গিয়ে আপনাকে চলে যেতে হবে জেনারেল অপশন। আপনি যখন জেনারেল অপশন ক্লিক করবেন তখন একটি আরেকটি টপ আপ বক্স আছে। এই টপ আপ বক্সের মধ্যে দুইটা তালা আছে। কয়টা লক তালা? দুইটা ভার্চুয়াল দুইটা লক আছে। একটির নাম হলো পাসওয়ার্ড টু ওপেন, আর একটা হলো পাসওয়ার্ড টু মডিফাই। দুইটার মধ্যে দুই ধরনের পাসওয়ার্ড দিবেন। একটার মধ্যে দিলাম আমি 0101, আরেকটার মধ্যে দিলাম আমি 0302। ওকে, জি এবার আমি ওকে প্রেস করলাম। যখন আবার ওকে প্রেস করলাম তখন কিন্তু আমাকে আরেকটি টপ আপ বক্স আসছে, কনফার্ম রিকনফার্ম পাসওয়ার্ড। একটি হলো আমি পাসওয়ার্ড দিয়েছি, যে পাসওয়ার্ডটা কিন্তু দেখা যাচ্ছে না। এমনও তো হতে পারে আমার মনে একটা আছে কিন্তু টাইপ করলাম আরেকটা। টাইপ করার সময় এটা হতে পারে না? জি মানুষ মোবাইল হাতে রেখে কিন্তু মোবাইল খোঁজে, জি মোবাইল হাতে রেখে মোবাইল খোঁজে। আর মোবাইল হাতে রেখে তো মোবাইল খুঁজতে খুঁজতে মোবাইল পায় না, দিছে বড় একটা মায়ের। যেমন মোবাইল কই, আর মায়ের মায়ের যখন দিতে যায় তখন হাতে মোবাইল দেখলে মোবাইল। বুঝলেন নাই? ঠিক বিষয়টা হলো এমন যে এখানে কি লিখেছেন এটা মনে একটা থাকতে পারে, আবার ইয়ে তার একটা থাকতে পারে। এই জন্য আপনাকে কনফার্ম করতে হবে কম্পিউটার। দেখেন কম্পিউটার কতটা সচেতন, কম্পিউটার কতটা সচেতন যে ভুলে কাজ করবে না। কি করবে না? কখনো ভুল করবে না। আপনি নিজে ভুল করতে পারেন কিন্তু কম্পিউটার কখনো ভুল করবে না। আপনাকে এই জায়গার মধ্যে যেমন 0101 দিয়েছি, ওকে দিলাম। আপনাকে রি এন্টার পাসওয়ার্ড, একটু পানি দাও। এই জায়গার মধ্যে আপনাকে দ্বিতীয় পাসওয়ার্ড, এই জায়গার মধ্যে আমাকে আবার পাসওয়ার্ড দিতে হবে যেটা আমি নিচেরটার মধ্যে দিয়েছিলাম, যেমন 0203। আমি যে এখানে 0203 দিয়েছি, আমাকে বলতেছে পাসওয়ার্ড কনফার্মেশন ডাজ নট ম্যাচ। কারণ দ্বিতীয় পাসওয়ার্ডের মধ্যে আমি দিয়েছিলাম কি, কে বলতে পারবে? জিরো 0302। জিরো আমাকে আবার দিতে হবে। ওকে, তারপর আমাকে দিতে হবে ইন্টার পাসওয়ার্ড টু ওপেন 0101 0302। ওকে, এবার মিলে গেছে, দেখছেন? থাইল্যান্ড। এবার আপনাকে সেভ ক্লিক করতে হবে। পাসওয়ার্ড অ্যাক্টিভ হয়ে গেছে। কিভাবে বুঝবেন? ফাইলটাকে ক্লোজ করে দেন। ক্লোজ, এই ক্লোজের কাজ। এই ক্লোজের কি কাজ বলেন? এই ক্লোজের কি কাজ? এই ক্লোজের কাজ হলো ফাইল বন্ধ করা। আবার এই ক্লোজের কাজও ফাইল কি করা, বন্ধ করা। ক্লোজ ক্লিক করলাম, ফাইলটা কি হয়ে গেল? ক্লাস বন্ধ ক্লাস 6 ফাইলটা কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। এটাও আমরা বন্ধ করে দিতে চাই, ক্লোজ। এটাও আমরা বন্ধ করে দিতে চাই, ক্লোজ। তাহলে আমার
পরপর 3টা ফাইল ওপেন করা ছিল, 3টা ফাইল কি হয়ে গেল? ক্লোজ হয়ে গেল। কোনো ফাইল ওপেন করা আছে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করা আছে, ফাইল ওপেন করা না, তাই না? কি বলেন? জি প্রোগ্রাম ওপেন করা আছে কিন্তু ফাইল ওপেন করা নেই। জি আপনাদের আশপাশের লোকগুলো কথা বলে, আপনারা কথা বলেন না, হলো? ইসলামী টিভি ভাই, আপনি কাইন্ডলি একটু নিজের মিউট করে রাখেন। আসেন। তাহলে ফাইল মেনু থেকে আমরা যখন ওপেনে যাব, এরপর যখন আমাদের ক্লাস 6 ফাইলটিকে ক্লিক করে ওপেন ক্লিক করব, তখন কিন্তু আমার পাসওয়ার্ডটা চাবে। জি জি এবার আমি দিব 0101। ওকে, দ্বিতীয় তলাটা আসবে 0302। ওকে, এভাবে যতবার আপনি ফাইলটাকে ওপেন করতে যাবেন ততবারই আপনার পাসওয়ার্ডটা চাইবে। এলাম। পাসওয়ার্ড পরিবর্তন করার দরকার হতে পারে, পারে কিনা? জি অথবা পাসওয়ার্ডটা রিমুভ করার দরকার হতে পারে, যে আমি পাসওয়ার্ড অপশনটা রাখবো না, আমার স্মৃতিশক্তি দুর্বল, মনে রাখতে পারবো না। এমনটা যদি মনে করেন যে পাসওয়ার্ড রিমুভ করে ফেলবেন, তাহলে আপনাকে প্রথমেই ফাইলটা ওপেন করতে হবে, দেন ফাইল মেনুতে গিয়ে ক্লিক করতে হবে সেভ এজ, টুলসে গিয়ে চলে যেতে হবে জেনারেল অপশন, এখানে যে পাসওয়ার্ড গুলো আছে সেই পাসওয়ার্ড গুলো পরিবর্তন করে দিলেন। যেমন 0000 দিলাম, দ্বিতীয়টার মধ্যে দিলাম আমরা 0022। ওকে বাটন প্রেস করলাম, 0000, ওকে, 0022, বাস সেভ ক্লিক করলে আমার পাসওয়ার্ডটা কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে। আর যে পাসওয়ার্ড রিমুভ করে ফেলতে চাই, টুলসে যাব, জেনারেল অপশন যাব, জাস্ট পাসওয়ার্ড গুলো আমরা কেটে দিয়ে ওকে দিব এবং সেভ দিব। মনে রাখবেন, সেভ, আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেভ বাটন প্রেস করতে হবে। একটা ওপেন করলাম দেন ক্লোজ করে দিলাম, তাহলে কিন্তু চেঞ্জ হলো না। আবার রিমুভ করলাম, আবার এখানে ক্লোজ ক্যান্সেল করে দিলাম, এখানে সেভ কমান্ড ক্লিক করলাম না, তাহলেও রিমুভ হবে না। সেভ বাটন ক্লিক করলাম, দেন ফাইল মেনু থেকে ক্লোজ, ফাইল মেনু থেকে ওপেন, দেন ফাইলের উপর ডাবল ক্লিক, দেখেন সরাসরি ফাইলটা ওপেন হয়ে গেল, হয়েছে না? জি তাহলে এখন দেখেন, সেভেজটাকেও আপনি ফেলে দিতে পারবেন না। এক নাম্বার হলো ফাইল ডুপ্লিকেট কপি করার জন্য, নাম্বার 2 পাসওয়ার্ড দেওয়ার জন্য, চেঞ্জ করার জন্য এবং রিমুভ করার জন্য। ক্লিয়ার? ওপেন মানে হলো পুরাতন ফাইলগুলো ওপেন করা, ক্লোজ মানে হলো আপনার যে ফাইলটি ওপেন করা আছে সেই ফাইলটিকে ক্লোজ করে দেওয়া বা বন্ধ। এই ছিল আমাদের আজকে ক্লাসের বিষয়বস্তু। কারো কোনো প্রশ্ন একটা করতে পারেন। ওস্তাদ জি, যদি কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যায়